আমরা কিন্তু বলেছি যে এবারে আমরা 30 দিনের একটা সংক্ষিপ্ত একটা সিলেবাস তৈরি করেছি। 30 কর্মদিবসে সম্পন্ন করা যায় এমন একটি সিলেবাস প্রণয়ন করা হয়েছে। এনসিটিবি সেটি করেছে, যেটি আমাদের, মনে করুন আমি কোনো ক্লাস 6 এর শিক্ষার্থীর কথা বলছি, ষষ্ঠ শ্রেণীর সেই শিক্ষার্থীর ষষ্ঠ শ্রেণীতে যে শিখন ফলগুলো অর্জন করবার কথা ছিল সপ্তম শ্রেণীতে যাবার জন্য, সপ্তম শ্রেণীর জন্য প্রস্তুত হবার জন্য, সেই শিখন ফলগুলো অর্জন করবার জন্য ন্যূনতম যতটুকু তার জানা প্রয়োজন, তাকে জানানো প্রয়োজন, সেটিকে বিবেচনায় নিয়েই এই 30 কর্মদিবসের সংক্ষিপ্ত সিলেবাসটি তৈরি করা হয়েছে। অর্থাৎ এই 30 কর্মদিবসের এই সিলেবাসটি যদি তারা সম্পন্ন করেন, এমনিতে তো বিভিন্ন মাধ্যমে সারা বছরের ক্লাস যেগুলো হয়েছে তাতে সিলেবাস মোটামুটি আমরা বলছি এই নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই সকল ক্ষেত্রেই প্রায় সম্পন্ন হয়ে যাবে, যারা অ্যাক্সেস করতে পারছে। আর যারা পারছে না তাদের কথাটা একেবারেই ভিন্ন। তো যারা অ্যাক্সেস করতে পারছে, টেলিভিশন এবং অনলাইন এবং অন্যান্য শিক্ষকরা যেসব মাধ্যম ব্যবহার করছেন, তাতে তারা নভেম্বরের মধ্যেই, নভেম্বর প্রথম সপ্তাহের আগেই তারা পুরো সিলেবাস প্রায় কমপ্লিট করছেন। আর এই 30 কর্ম দিবসের মধ্যে সংক্ষিপ্ত যে সিলেবাসটি, সেটি হচ্ছে সবার জন্যই। তারা এটি করলে, এটি আমরা অতিরিক্ত একটি ব্যবস্থা নিয়েছি, এটি করতে পারলে তাহলে এই যে শিক্ষার্থী ষষ্ঠ শ্রেণীতে ধরুন আছে, সেই শিক্ষার্থী ষষ্ঠ শ্রেণীর তার যা শিখন ফল অর্জন করবার সেটুকু সবটুকুই সে মোটামুটি অর্জন করতে পারবে। এটি আমরা এমন ভাবে ডিজাইন করেছি এবং আশা করছি তারা যারা অ্যাক্সেস করতে পারবে তারা এই শিখন ফল অর্জন করতে পারবে। এই 30 কর্মদিবসের যে আমরা সিলেবাসটি করেছি, তার উপরেই আমরা প্রত্যেক সপ্তাহের জন্য একটা করে অ্যাসাইনমেন্টও ডিজাইন করা হয়েছে। এটা এমন নয় যে কেউ কেউ প্রশ্ন করেছেন পরে আছে যে মফস্বলের শিক্ষকেরা বা সকল শিক্ষকেরই এই ক্যাপাসিটি আছে কিনা, এই সক্ষমতা আছে কিনা, দক্ষতা আছে কিনা যে একটা অ্যাসাইনমেন্ট তৈরি করে দেয় এবং অ্যাসাইনমেন্ট তারা করলে সেই অ্যাসাইনমেন্টের আবার সঠিক মূল্যায়ন করা। অ্যাসাইনমেন্টটি কি হবে এবং অ্যাসাইনমেন্টের মূল্যায়নও কিভাবে হবে সেগুলোও কিন্তু আমাদের এই আমরাই ডিজাইন করে দিচ্ছি সেগুলোকেও। আমার কথা কি মাঝখানে শোনা গেছে না হারিয়ে গেছিল? খায়ের সাহেব শোনা যাচ্ছে আমার কথা? শোনা গিয়েছে মন্ত্রী মহোদয়, শোনা গিয়েছে। আচ্ছা, তো আমরা কাজেই কোনো এখানে শিক্ষকদের সক্ষমতা আছে কি নেই, দক্ষতা আছে কি নেই, সেটা আসলে খুব বেশি এখানে কোনো তফাৎ করবে বলে আমরা মনে করছি না। আচ্ছা, আপনাদের এই প্রশ্নগুলো, আর আরেকটি প্রশ্ন একেবারে সরাসরি অনেকে যেটি জিজ্ঞেস করেছেন, আমি কিন্তু বলেছি যে আমরা কোনো পরীক্ষা নয়, হ্যাঁ, এবারের যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে কোনো পরীক্ষা নয়, আমরা এই মূল্যায়নটা যে করছি এই মূল্যায়নটাও যেন কোনো ধরনের চাপ সৃষ্টি না করে। কারণ এই প্যান্ডেমিকের মধ্যে এমনিতেই নানান ধরনের একটা চাপ তো আছেই। তো আমরা চাই না যে এই মূল্যায়ন দিয়ে আবার কোনো রকমের অতিরিক্ত চাপ হোক, কিন্তু এই মূল্যায়নগুলো শুধুমাত্র আমাদের বোঝার জন্য যে শিক্ষার্থীরা তাদের কোথায় কোথায় দুর্বলতা আছে, তাহলে আমরা আমাদের পরবর্তী শিক্ষাবর্ষে তাদের সেই দুর্বলতাগুলোকে কাটিয়ে উঠবার জন্য তাদেরকে আর কিভাবে আমরা সহযোগিতা করতে পারবো, আর কোথায় কোথায় রেমেডিয়াল ক্লাসেস করাতে পারবো, অতিরিক্ত ক্লাস করানো দরকার হবে, কিংবা বিশেষভাবে আমরা সেখানেও কোনো স্পেশাল ক্লাসের কোনো ব্যবস্থা করে তাদের জন্য এগুলো বোঝাবার চেষ্টা করব, সেই ব্যবস্থা আমরা নেব। এটি পুরোপুরি আমাদের বোঝার জন্য যে তারা এখন কি অবস্থাটায় আছে। কাজেই আপনারা যারা প্রশ্ন করেছেন যে বার্ষিক পরীক্ষা হচ্ছে কি হচ্ছে না, বার্ষিক পরীক্ষা হচ্ছে না, এটি হচ্ছে উত্তর। এবার কোনো বার্ষিক পরীক্ষা হচ্ছে না। আমরা এই 30 কর্মদিবসের এই সিলেবাসটি, সংক্ষিপ্ত সিলেবাসটি আমরা আবার করব। এটি অনেকটা যারা ইতোমধ্যে করেছেন তাদের জন্য একটা রিভিশন মতো হবে পুরো তাদের সিলেবাসের, এবং আর যারা
করতে পারেননি তারাও যদি এই সময়ে শিক্ষকরা, আমরা বলবো যে কিভাবে শিক্ষকরা যাদের অ্যাক্সেস নেই তাদেরকেও কিভাবে এর মধ্যে নিয়ে আসতে পারে, সেটির আমরা সর্বোচ্চ আমরা প্রচেষ্টা এবার চালাবো। প্রথম থেকে যদি প্রশ্নগুলো ধরি, স্থানান্তরিত শিক্ষার্থীদের কি হবে, এটিও আমি গোড়াতে বলেছি যে বেশ কিছু শিক্ষার্থী হয়তো স্থানান্তরিত হয়ে গেছেন। বাবা মা ঢাকা শহরে বা বড় কোনো শহরে হয়তো চাকরি করতেন, প্যান্ডেমিকের কারণে হয়তো বা চাকরি হারিয়েছেন বা চাকরি বদল করেছেন, ভিন্ন কোথাও চলে গেছেন। সেই শিক্ষার্থী তার নিজের শিক্ষা প্রতিষ্ঠানে কি করে যাবে? নিজের শিক্ষা প্রতিষ্ঠানে যেহেতু পুরোটাই এখন অনলাইনে বা টেলিভিশনের মাধ্যমে, তো সেখানে যদি অনলাইন অ্যাক্সেস থাকে তাহলে তো সে বাংলাদেশের যেখানেই থাকুক সে তার নিজের শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গেই যুক্ত থাকতে পারছে। যদি সেই সুযোগটি না থাকে, যাদের সেই সুযোগটি নেই, তারা তাদের নিকটবর্তী যে কোনো মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান সেখানে তাদের সেখান থেকে অ্যাসাইনমেন্ট নিতে পারবে, সেখানে অ্যাসাইনমেন্ট জমা দিতে পারবে। তারপরেও আমরা আমাদের কেন্দ্রীয়ভাবেই আমরা আমাদের একটি ইমেইল অ্যাড্রেস বা আমাদের ওয়েবসাইটেও সেই ব্যবস্থা রাখবো যে যারা একেবারেই কোনো নিকটবর্তী শিক্ষা প্রতিষ্ঠানে যদি তাদের সমস্যা হয় বা কোনো কিছু হয়, তারা সরাসরি আমাদের কাছেও দিতে পারবেন, এরকম যেন একটি ব্যবস্থা থাকে আমরা সেটিরও চেষ্টা করব। তারা নিকটবর্তী সকল শিক্ষা প্রতিষ্ঠানের কাছে আমাদের বলা থাকবে যে তারা যেন যেসব শিক্ষার্থী হয়তো তাদের নিজের শিক্ষার্থী নয়, কিন্তু যারা স্থানান্তরিত হয়ে যাবার কারণে তার নিজের শিক্ষা প্রতিষ্ঠানের কাছে নেই, ওই শিক্ষা প্রতিষ্ঠান থেকে তাদের অভিভাবকের মাধ্যমে, শিক্ষকদের মাধ্যমে তারা এই অ্যাসাইনমেন্ট গুলো পেতে পারবে। আর অ্যাসাইনমেন্ট গুলো এবং সিলেবাস যেমন থাকবে ওয়েবসাইটে, অ্যাসাইনমেন্টও ওয়েবসাইটে থাকবে, কাজেই সেখান থেকেও কিন্তু তারা নিতে পারবে। ভর্তির কথা বলছেন যে কখন শুরু হবে, আগামী ক্লাসে ভর্তির ব্যাপারে এটি আজকে আমরা এই বিষয়টি বলছি না, আমরা এটি আরো দেখছি যে কি অবস্থা, কারণ আমরা এখন এমন অবস্থা যে আমি এই মুহূর্তে কিন্তু আমি প্রেডিক্ট করতে পারছি না যে আমি কি 1 মাস পরে কি অবস্থায় থাকবো। কাজে আমাদের প্রত্যেকটা নিয়েই বারবারই আমরা বিভিন্ন পর্যায়ে আমাদের সিদ্ধান্ত নিতে হচ্ছে। কাজে ভর্তি কখন শুরু করতে পারবো, কি পদ্ধতিতে হবে, কারণ শুধু যদি অনলাইন পদ্ধতিতে হয় তাহলে একটা করা যায়, কিন্তু অনলাইন সবার কাছে অ্যাক্সেসিবল না। তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে করব বাকিদের জন্য সেটিরও আমরা সময় এবং সবকিছুই আমরা আপনাদেরকে পরবর্তীতে জানিয়ে দেব। অষ্টম শ্রেণীর কি হবে, সনদের কি হবে, অষ্টম শ্রেণীতেও যারা আছেন তারাও কিন্তু এভাবেই পরীক্ষা না দিয়েই তাদেরও পরবর্তী শ্রেণীতে এবার যেতে হচ্ছে। আর সনদ অষ্টম শ্রেণীতে একটি সনদ দেবার ব্যবস্থা আছে, সেই সনদটি ব্যাপারেও আমরা সিদ্ধান্ত জানিয়ে দেব, কারণ একটি বছরে এই 2020 সালে যারা অষ্টম শ্রেণীতে ছিল তারা অষ্টম শ্রেণীর কোনো সনদ পাবে না, সেটা তো আসলে হওয়া উচিত নয়, তাই না? যদিও তারা পরীক্ষা হয়তো দিচ্ছে না, কিন্তু সেই সনদটির ব্যবস্থা হবে, আমরা কিভাবে সেটি দেব সেটিও আমরা আপনাদেরকে পরবর্তীতে জানিয়ে দেব। প্রশ্ন করেছেন যে যারা ক্লাস করতে পারেনি, হ্যাঁ যারা ক্লাস করতে পারেনি একেবারেই কোনোভাবে, তাদের সঙ্গে নিশ্চয়ই যারা করতে পেরেছে তাদের একটা পার্থক্য তো অবশ্যই হয়ে গেছে। কাজে শিক্ষাবর্ষ আমরা বৃদ্ধি করব কিনা, এই মুহূর্ত পর্যন্ত আমরা শিক্ষাবর্ষ, আমাদের এটিও চিন্তায় ছিল, আমি এর আগেও বহুবার আপনাদের সঙ্গে যখন আলাপ আলোচনা করেছি, আমি আমাদের মাননীয় উপমন্ত্রী মহোদয়, আমাদের সচিবগণ, আমাদের ডিজিরা, যখনই আমরা আলাপ আলোচনা করেছি আমরা কিন্তু বলেছি যে আমরা অনেকগুলো জিনিসই বিবেচনায় রাখছি, সব ধরনের অপশনই বিবেচনায় রাখছি, তার মধ্যে শিক্ষাবর্ষ প্রয়োজন কিনা, আমাদের যদি প্রয়োজন হয় এটিকে বাড়িয়ে নেবার কয়েক মাস, আমরা সেটির জন্যও আমরা চিন্তা ভাবনায় রাখছি, কিন্তু এখন পর্যন্ত আমরা যে অবস্থায় আছি তাতে এখনো শিক্ষাবর্ষটাকে আর বাড়াবার কথা এখনো এই সিদ্ধান্তটি আমরা নিইনি। আমরা এবার এই যেই পদ্ধতিতে আমরা যাচ্ছি এই পদ্ধতিতেই যাব, কাজে জানুয়ারি থেকে নতুন ক্লাসে তারা যাবে এটি এখন পর্যন্ত ধরে নিয়েই আমরা এগোচ্ছি। আর যে পার্থক্যটি হয়ে যাচ্ছে এটি একদম গোড়া থেকেই বলছি যে যেই শিক্ষার্থীরা ক্লাস করতে পারেনি বা পারছে না তাদেরকে আমরা সর্বোচ্চ একটা এফর্ট দেব, চেষ্টা দেব এই নভেম্বর ডিসেম্বরে তাদেরকে রিচ করার জন্য, কমিউনিটির মধ্যে শিক্ষকদের ছোট ছোট গ্রুপ করে তাদের কাছে পৌঁছে যাওয়া, তাদেরকে পড়ানো, সেই চেষ্টাগুলোও আমরা করব। তারপরেও
যদি তাদের সঙ্গে পার্থক্য থেকে যায় সেই পার্থক্যটি, এবং শুধু যারা ক্লাস করেনি তারা নয়, যারা ক্লাস করেছে তাদের মধ্যেও তো অনেকে হয়তো কিছুটা দুর্বল থাকবে, কিছুটা পিছিয়ে থাকবে, তো তাদেরকেও তো আমাদের পরবর্তী ক্লাসে এগিয়ে নেবার জন্য আমাদের রেমেডিয়াল ক্লাসেস এর আরো বেশি করতে হবে। এবং আমরা কিন্তু এইগুলোর এই রেমেডিয়াল ক্লাসগুলো কেমন করে হবে, কি হবে, কিভাবে হবে, তারও আমরা পরিকল্পনা করছি। আর এই যে অ্যাসেসমেন্ট গুলোর কথা বলছি আমরা, এই অ্যাসেসমেন্ট গুলো আমাদেরকে সহযোগিতা করবে এই পুরো রেমেডিয়াল ক্লাসেস কিরকম হবে, কত এক্সটেন্সিভ হবে সেটা বুঝতে, সেটা পরিকল্পনা করতে আমাদেরকে সহায়তা করবে। আপনারা বলেছেন যে আবার ওই একই প্রশ্ন হয়েছে যে পরীক্ষা হবে কিনা, মূল্যায়ন কিভাবে হবে। তো এবার তো বললাম পরীক্ষা হচ্ছে না, আর মূল্যায়ন যেহেতু পরীক্ষা হচ্ছে না সেই মূল্যায়ন হচ্ছে না, কিন্তু যে মূল্যায়ন হচ্ছে সে মূল্যায়নটি হলো যে তাদের কোথায় কোথায় দুর্বলতা আছে সেটি বুঝে আমরা পরবর্তী ক্লাসে তাদেরকে এগিয়ে নেবার জন্য আমাদের কি করণীয় সেটির জন্য মূলত এই মূল্যায়নটি। পলিটেকনিক ইনস্টিটিউটের কথা বলেছেন মোস্তফা মল্লিক সাহেব। পলিটেকনিকদের বিষয়টি একটু ভিন্ন, তার কারণ হচ্ছে যে তাদের যারা প্রথম দ্বিতীয় বর্ষের তাদের যদি কথা বলি, যে তাদের যে পরীক্ষাগুলো সেখানে কিন্তু হাতে কলমের বহু জিনিস জড়িত, কাজে সেখানে শুধুমাত্রই তাত্ত্বিক বিষয় একটা যেহেতু নয়, সে কারণে তাদের বিষয়ে এই একই সিদ্ধান্ত আমরা তাদের ক্ষেত্রেও প্রযোজ্য করতে পারছি না। আমরা তাদের ব্যাপারে যেমন আমাদের কাছে সুপারিশ ইতোমধ্যে এসেছে, আমরা এই সব সুপারিশগুলো একসঙ্গে করে কিভাবে আমরা সমস্ত এই কারিগরির ক্ষেত্রে আমরা কিভাবে পরীক্ষা নেব, কি করব, সেটি আমরা আপনাদেরকে পরবর্তীতে জানিয়ে দেব। এটি নিয়ে আমাদের কাজ চলছে। আর কারিগরির ক্ষেত্রে যেটি একটি সুবিধা আছে সেটি হলো যে আমাদের এই বিভিন্ন বর্ষে তারা আছে, বিভিন্ন ট্রেডে আছে, সেখানে প্রতিটি পরীক্ষায় শিক্ষার্থীর সংখ্যা কিন্তু অনেক কম, যেখানে স্বাস্থ্যবিধি সম্পূর্ণ বজায় রেখে আমাদের পক্ষে পরীক্ষা নেওয়া সম্ভব, এটি আমরা মনে করছি। কাজেই আমার মনে হয় যতদূর আমরা এই সিদ্ধান্তটি জানিয়ে দেব যে তাদেরকে হয়তো কারিগরিতে যারা আছেন তাদেরকে পরীক্ষাটি হয়তো দিতে হবে, আমরা সেই ব্যাপারে জানিয়ে দেব। শারমিন জিজ্ঞেস করেছেন যে এসএসসি টেস্টের কি হবে। ওই যে বললাম যে আমরা এখন এমন একটি অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি যে খুব বেশি সামনে আমরা এখনো সিদ্ধান্ত দিতে পারছি না। তো আমরা এই এসএসসির জন্য কি হবে, আগামী এইচএসসির জন্য কি হবে, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আপনাদের সঙ্গে আবারও আমাদের কথা বলতে হবে, আমরা আর একটু সময় দেখে নিয়ে সেই ব্যাপারে। তবে সকল শিক্ষার্থীর কাছে আমি বলবো যে যাদের সামনের বছর এসএসসি আছে, এইচএসসি আছে, তারা অবশ্যই তারা নিজেদের সবার কাছে সবার বই আছে, তারা প্রত্যেকে, এবং যতদূর সম্ভব আপনাদের অনলাইনে আপনারা অ্যাক্সেস করবেন, সমস্ত এই ক্লাসগুলো আছে, আপনারা আপনাদের পড়াশোনাগুলো চালিয়ে যান। কারণ পরীক্ষা যদি কিছুদিন পরেও হয়, সময় মতো হবার হয়তো করার আমরা চেষ্টা করব, সময় মতো হলে তো হলোই, না হলে যদি কিছুদিন পরেও হয় তাহলেও কিন্তু পরীক্ষা হবে। তো সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু প্রস্তুতিটি ভালোভাবে নিয়ে নেওয়ার প্রয়োজন রয়েছে। আমরা আশা তো করছি যে আগামী বছর আমাদের এই করোনা পরিস্থিতি আরো অনেক ভালো আমরা অবস্থায় থাকবো ইনশাল্লাহ, তখন এই পরীক্ষাগুলো নেওয়া যাবে। কাজে আপনারা, আমি শিক্ষার্থীদের কাছে আগামী যারা পরীক্ষার্থী তাদের কাছে অনুরোধ করব আপনারা দয়া করে আপনাদের পড়াশোনাগুলো একটু চালিয়ে যাবেন। অষ্টম শ্রেণীর থেকে প্রশ্নটা এসছে যে অষ্টম শ্রেণীর পরে তো সায়েন্স, আর্টস, কমার্স এইভাবে ভাগ হতো, তাহলে সেটা নির্ধারণ হবে কি করে? এই নির্ধারণটা শিক্ষার্থীরা তারা যেমন নিজেরা যেটা চাইবে একটা হলো সেটা, আরেকটা হলো তাদের শিক্ষকরা, তাদের অভিভাবকদেরও একটা অ্যাসেসমেন্ট আছে, তাদের শিক্ষকরা যারা তাদেরকে এই সপ্তম শ্রেণী পর্যন্ত দেখেছে এবং অষ্টম শ্রেণীতে খানিকটা দেখেছে, তাদেরও তো একটা অ্যাসেসমেন্ট আছে। সব মিলিয়ে কিন্তু তারা যেই বিভাগে যেতে চাইবেন সেই বিভাগে সেখানে তাদেরকে দেওয়ার একটা ব্যবস্থা করা হবে। আর তারপরে যদি সেখানে কোনো সমস্যা হয়, অনেক সময়ই হয় যে আমাদের শিক্ষার্থীরা একটা বিভাগে ঢুকলো, ক্লাস করলো, কিন্তু তারপরে মনে করলো যে না, এই বিভাগটি আসলে আমার জন্য নয়, আমার জন্য উপযুক্ত নয়। সেটা কিন্তু একেবারে যখন পরীক্ষা হয়ে
পরিপূর্ণ অ্যাসেসমেন্ট হয়ে যখন একটা বিভাগে কাউকে দেওয়া হয় তারপরেও কিন্তু এই ঘটনাগুলো ঘটে। কাজেই এই একেবারে খুব অস্বাভাবিক পরিস্থিতিতে সেরকম ঘটনা যদি ঘটে তাহলে তাতে আসলে সেটি নিয়ে খুব বেশি দুশ্চিন্তাগ্রস্ত হবার আমার মনে হয় যে না হওয়াই ভালো। আমরা আমরা আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা চালাবো যেন আমাদের শিক্ষার্থীরা তাদের পড়াশোনা যদ্দূর সম্ভব এই পরিস্থিতিতেও ভালোভাবে চালিয়ে নিতে পারে। অ্যাসাইনমেন্ট দেয়া মূল্যায়নের সক্ষমতা এই শিক্ষকদের সেটি নিয়ে প্রশ্ন করেছেন, আমি উত্তর ইতিমধ্যে দিয়ে দিয়েছি। আবারও প্রশ্ন করেছেন আব্বাস সাহেব মূল্যায়ন কিভাবে হবে এবং অটো পাস কিনা। আমি তো গোড়াতেই বলেছি এবং আবারও সেটি ব্যাখ্যা দিয়েছি যে হ্যাঁ এবার পরীক্ষা ছাড়াই সবাই পরবর্তী ক্লাসে যাচ্ছে, কিন্তু তারা আমি প্রত্যেক শিক্ষার্থীকে বলবো, অভিভাবকদের বলবো, শিক্ষকদেরকে বলবো, আমার পরীক্ষা দিয়ে পরবর্তী ক্লাসে যেতে হচ্ছে না এটি সত্য, কিন্তু আমি যেন যদ্দূর সম্ভব আমার সুযোগ আছে আমার শিখন ফল যা আমার অর্জন করবার কথা ছিল তা অর্জন করবার সেই সুযোগটি যেন প্রত্যেকটি শিক্ষার্থী যেন গ্রহণ করে সেটি নিশ্চিত করবার জন্য সকল সম্মানিত অভিভাবক এবং সম্মানিত শিক্ষকের প্রতি এবং আমার একদম প্রাণপ্রিয় আমার শিক্ষার্থীদের প্রতি আমি বিশেষভাবে আবেদন জানাবো যে এই যত আমরা এই যে আগের যা ক্লাস করাচ্ছি তার সঙ্গে এই 30 কর্মদিবসের যেটি করাচ্ছি এটি যেন সকলেই করবার একটু চেষ্টা করেন। যাদের অ্যাক্সেস আছে টেলিভিশন বা অনলাইনে তারা তো অবশ্যই করবেন, যাদের সরাসরি অ্যাক্সেস নেই তারাও তাদের সহপাঠী, বন্ধু, প্রতিবেশী, আত্মীয় যাদের মাধ্যমে সম্ভব করার চেষ্টা করবেন। আর শিক্ষকেরাও একেবারেই যাদের কাছে আমরা পৌঁছতে পারছি না তাদের কাছেও গ্রুপ করে ছোট ছোট গ্রুপ করে কমিউনিটির মধ্যেই তাদেরকে এই বিষয়গুলো পড়িয়ে দেবার একটু চেষ্টা করবেন। তারপরেও কেউ হয়তো বাদ থেকে যেতে পারে, আর সেটি আমরা এই যে এই মূল্যায়ন পদ্ধতি তার মধ্যে দিয়ে আমরা সেটিও জানতে পারবো যে কাদের কাছে আমরা একেবারেই পৌঁছতে পারলাম না এবং কেন পারলাম না। তাহলে আমরা পরবর্তীতে তাদের কাছে কি করে আমরা আমাদের শিক্ষা ব্যবস্থাকে তাদের কাছে পৌঁছে দেবার আমরা কি করে ব্যবস্থা করতে পারি সেটি নিয়েও আমাদের পক্ষে আরো বেশি সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করা সহজ হবে। কাজে এই মূল্যায়নগুলো যেটির কথা বলছি এগুলো অনেক কারণেই আমরা করবার চেষ্টা করছি। নভেম্বরে শিক্ষা প্রতিষ্ঠান খোলা যাবে কিনা জিজ্ঞেস করেছেন, আপনাদের কি মনে হয়? এখনো পর্যন্ত যে অবস্থা তাতে শিক্ষা প্রতিষ্ঠান এখন যেখানে যেখানে খুলেছিল এখন অধিকাংশ জায়গায় সেখানে বন্ধ করার পথে আছে। তো আমরা এই মুহূর্তে আর যেহেতু একটা শীতকাল নিয়ে এক ধরনের একটা দুশ্চিন্তা আছে সব জায়গায়, বিশেষজ্ঞ মহলও বলছেন, সে কারণে আমরা আমাদের যে এই বিষয়ক কোভিড বিষয়ক যে জাতীয় পরামর্শ কমিটি রয়েছে আমরা তাদের সঙ্গেও আলাপ আলোচনা করব এবং তার মাধ্যমে আমরা যখন মনে করব যে আমাদের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক তাদের স্বাস্থ্য ঝুঁকি নেই বা খুবই সামান্য হয়তো বা মানে যেটিকে যেই রিস্কটুকু নেওয়া সম্ভব সেরকম একটা অবস্থায় যদি যায় তখন আমরা খুলতে পারবো। সেটি কবে হবে সেটি আসলে আমাদের কারো পক্ষে এই মুহূর্তে বলা সম্ভব নয়। আরেকজন আবারও জাগো থেকে প্রশ্ন করেছেন যে অ্যাসাইনমেন্ট দিয়ে কিভাবে উত্তীর্ণ করা যাবে। উত্তর বোধহয় ইতোমধ্যে হয়ে গেছে, আর আবার বলার দরকার নেই। কতদিনে মূল্যায়ন, কতদিনের ফলাফল, এটি প্রতি সপ্তাহে তারা অ্যাসাইনমেন্ট গুলো জমা দেবে, সেগুলো ধারাবাহিকভাবে মূল্যায়ন হয়ে যেতে থাকবে আর এখানে ফলাফলের তো কোনো বিষয় থাকছে না। আমরা জানবো যে তাদের এই অ্যাসাইনমেন্টের মাধ্যমে তাদের অবস্থাটা কেমন হলো, কারণ আমরা এটিতে কোনো ধরনের কোনো মার্কিং সেভাবে করে গ্রেডিং কোনো কিছু আমরা করতে চাই না, কারণ যে অস্বাভাবিক পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের শিক্ষার্থীরা যাচ্ছে এখানে এই অ্যাসাইনমেন্টের মাধ্যমে যদি গ্রেডিং হয় কিছু হয় সেটি বোধহয় খুব সঠিক হবে না সেটি করা। তাহলে আমাদের শিক্ষার্থীদের এমনিতেই আমরা এই যে আমাদের অনেক বেশি পরীক্ষা 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 নির্ভর আমাদের শিক্ষা ব্যবস্থা, সেটাকেই তো আমরা অনেকটা বদলে ফেলতে চাইছি। আমরা চাইছি শিক্ষার্থীরা আনন্দের মধ্য দিয়ে শিখবে এবং তাদের মধ্যে অনুসন্ধিৎসা জাগিয়ে তোলা, তাদের মধ্যে জ্ঞানার্জনের প্রতি
দক্ষতা অর্জনের প্রতি আগ্রহ তৈরি করা, সেটি আমরা চাইছি। শুধু পরীক্ষা, শুধু সনদ, সেই রকম শুধু শিক্ষা নয়। আমরা সত্যিকারের মানুষ তৈরির জন্য যে শিক্ষা প্রয়োজন, যেমন শিক্ষার কথা আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, যেমন শিক্ষার কথা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে বারবার বলেন, সেই রকম শিক্ষা, সেটি আমরা যেহেতু নিশ্চিত করতে চাই, সেটি চালু করতে চাই, সেই জায়গাটাতে আমরা পৌঁছাতে চাই। কাজেই এইরকম অস্বাভাবিক পরিস্থিতিতে কোনো ধরনের গ্রেডিং আমরা একেবারেই যেতে চাচ্ছি না। নিউ এজ থেকে বলেছেন যে স্কলারশিপের কি হবে, এই বিষয়টিকেও আমাদের অনেক ভেবেচিন্তে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। কাজে এই সিদ্ধান্তটিও আমরা অন্যান্য সিদ্ধান্তগুলোর সঙ্গে আমরা আপনাদেরকে পরবর্তীতে জানিয়ে দেব। আমরা এগুলোর সব নিয়েই কিন্তু ভাবছি এবং নানান ধরনের এক্সারসাইজ আমরা করছি। অভিজিৎ বলেছেন ভোরের কাগজ থেকে যে 30 দিনে কতটুকু পড়তে হবে, কতটুকু পড়তে হবে, কিভাবে পড়তে হবে, সবই কিন্তু আমাদের এই কারিকুলামের মধ্যে করা আছে। এবং কারিকুলামটি এটি এমন নয় যে বই থেকে শিক্ষকরা তাদের নিজের ইচ্ছে মতো পড়াবেন, তা নয়। কিন্তু আমি বলেছি যে এনসিটিবি 30 কর্মদিবসে সম্পন্ন করা যায় এমন একটি সংক্ষিপ্ত সিলেবাস তারা তৈরি করেছেন, যেই সিলেবাসটি আমরা অনলাইনের মাধ্যমে এবং টেলিভিশনের মাধ্যমে, সংসদ টিভির মাধ্যমে আমরা এই ক্লাসগুলো করাবো। কাজেই কতটুকু পড়তে হবে সেটা নিয়ে আর দুশ্চিন্তা করতে হবে না। আমি অভিজিতের এই প্রশ্নটা আসলে ঠিক বুঝিনি। সেটি হলো, সে বলেছে টিউশন ফি ফেরত দেয়া বা সমন্বয়। টিউশন ফি ফেরত দেয়া বা সমন্বয়ের কি বিষয় আছে আমি ঠিক বুঝতে পারছি না। টিউশন ফি শিক্ষার্থীদের স্কুলে টিউশন ফি দেওয়ার কথা, এবং স্কুল তো চলতে হবে, কাজে টিউশন ফি না আপা, আমি ফেরতের কথা বলছি না। জি আপা ফেরতের কথা বলছেন, আমি বলছি যে এই যে অভিভাবকরা ইনকাম নেই, অনেকেই স্থানান্তর হয়ে গেছে, তারা বলছেন যে যদি বেতনটা কম দেওয়া যায়, টিউশন ফিটা কম দেওয়া যায়। আপনি আগের মিটিং এ বলছিলেন একটা সমন্বয় করা যে নাই। না না, ফেরত ফেরত আপনি ওটা তো সমন্বয় না। আচ্ছা, মানে আপনি ফেরত দেওয়া বা সমন্বয় না, আপনি বলছেন যে টিউশন ফির ব্যাপারে কোন ধরনের সহযোগিতা, যে শিক্ষকরা শিক্ষা প্রতিষ্ঠান কিছুটা কম নেবে কিনা, কিছুটা ছাড় দেবে কিনা, এই বিষয়গুলো। আমি এই বিষয়েও আমরা শিক্ষা মন্ত্রণালয় থেকে বারবারই আমরা বলেছি, শিক্ষা প্রতিষ্ঠানকেও বলেছি, অভিভাবকদেরও বলেছি। দেখুন, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে তার মানে এই নয় যে শিক্ষা প্রতিষ্ঠানের খরচ বন্ধ আছে। কারণ শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে তাদের শিক্ষক, তাদের কর্মচারী সকলের বেতন ভাতা দিয়ে কিন্তু দিতে হচ্ছে। এবং শিক্ষা প্রতিষ্ঠানের, বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আরো যেসব খরচ আছে, শুধু হয়তো প্রতিদিনকার বিদ্যুৎ বিল, পানির বিল, সেগুলো হয়তো লাগছে না, কিন্তু আরো বহু খরচই তাদের লাগছে। এমনকি যারা সকলেই যেহেতু অনলাইনেও ক্লাস করাচ্ছেন, সেক্ষেত্রেও তাদের কিন্তু কিছু খরচ, অতিরিক্ত কিছু খরচ হচ্ছে। তো শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেও চলতে হবে। কোন একটি শিক্ষা প্রতিষ্ঠান যদি বন্ধ হয়ে যায়, তাহলে সেই শিক্ষা প্রতিষ্ঠানের শয়ে শয়ে শিক্ষার্থী, তাদের জন্য কিন্তু আবার একটি বিরাট সমস্যার তৈরি হবে। এরকম তাহলে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হলে দেশে বহু হাজার হাজার শিক্ষার্থীর সমস্যা হবে। কাজেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেও চালু রাখতে হবে, শিক্ষকদেরও তো তাদের জীবন জীবিকা চালিয়ে নিতে হবে, তাদেরও তো পরিবার রয়েছে, তাদেরও তো আয় রোজগারের বিষয়টি রয়েছে। শিক্ষার্থী যাদের অভিভাবকরা খুবই বিপদে পড়েছেন, আমি বলবো, যেমন যেই অভিভাবকদের, যারা সরকারি চাকুরে অভিভাবক, তাদের তো আয় রোজগারে কোনো সমস্যা হয়নি। যারা বিভিন্ন প্রতিষ্ঠানে আছেন যেখানে তারা এখনো চাকুরিরত আছেন এবং বেতন পাচ্ছেন, তাদেরও কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে যারা হয়তো চাকরি হারিয়েছেন, কিংবা যারা এমন কোনো ব্যবসা করতেন যে ব্যবসা একেবারেই এই সময়টাতে বন্ধ ছিল, তাদের সমস্যা। এবং যারা স্থানান্তরিত হয়েছেন তাদের হলো যে সেই শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাক্সেস করার সমস্যা। তো স্থানান্তরিতদেরটা বলে দিয়েছি যে তারা তাদের নিকটবর্তী, একে তো অনলাইনে করতে পারবেন, অনলাইনে না থাকলে, অ্যাক্সেস না থাকলে তারা নিকটবর্তী শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে তারা যুক্ত থাকবেন আপাতত। কিন্তু যারা একেবারে চাকরি হারিয়েছেন বা আয় রোজগার হারিয়েছেন, তাদের জন্য তাদেরকে বলবো যে তারা তাদের শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করতে, এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো মানবিক আচরণ করবেন এবং তাদেরকে
যতদূর সম্ভব ছাড় দেয়া, না হলে কিস্তিতে পরিশোধ করা, ভবিষ্যতে পরিশোধ করা, এই ধরনের নানান ধরনের ব্যবস্থা কিন্তু অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে হতে পারে। উভয় পক্ষকেই আন্তরিকতার সঙ্গে সন্তানদের শিক্ষাকে চালিয়ে নেবার জন্য নিজেদের সামর্থ্য মতো যা কিছু করা সম্ভব করার জন্য বারবার আমি আহ্বান জানাচ্ছি, আমি আবারও জানাবো। আমাদের সন্তানদের যেমন শিক্ষা চালিয়ে নিতে হবে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেও চালু রাখতে হবে, আমাদের শিক্ষকদেরও জীবন জীবিকার বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে। কাজেই ঢালাও ভাবে কোনো বেতন বাদ দিয়ে দেওয়া বা কোনো ধরনের যে এখন কোনো আর বেতন দেয়া হবে না, এই জাতীয় কোনো কিছু, কোনো সিদ্ধান্ত, এটি একেবারেই সঠিক সিদ্ধান্ত হবে না। প্রশ্ন এসছে, অভিজিৎ করেছেন ফেব্রুয়ারি 21-এ এসএসসি শুরু হচ্ছে কিনা। আমি উত্তর দিয়েছি, আসলে এই মুহূর্তে আমরা তো অবশ্যই চাই সময় মতো আগামী বছরের এসএসসি, এইচএসসি, জেএসসি সব পরীক্ষাই হবে আমরা আশা করি, কিন্তু তা নির্ভর করবে কোভিড পরিস্থিতির উপরে। কাজেই আমরা যদি সকলে, এখন আপনারাই সংবাদ মাধ্যমে প্রচার করছেন, অনেক লোকই স্বাস্থ্যবিধি মানছেন না, মাস্ক ব্যবহার করছেন না, অনেক জায়গায় যে সমাবেশ যেটি করবার কথা নয় সেরকম সমাবেশ তারা করছেন, যে শারীরিক দূরত্ব যেটি বজায় রাখবার কথা সেটি বজায় রাখছেন না। কাজে আপনারা যদি এই ব্যাপারে আরো বেশি সচেতন করতে থাকেন, আমরা সবাই মিলে যদি সচেতন করতে থাকি, নিজেরা সচেতন থাকি, তাহলে অবস্থার আরো অনেক বেশি দ্রুত উন্নতি হবে এবং সেক্ষেত্রে আমরা হয়তো এই বিষয়গুলোতেও দ্রুত সিদ্ধান্ত নিতে পারবো। কিন্তু এখন বর্তমানে যে অবস্থা, তাতে আমাদের পক্ষে এই মুহূর্তে প্রেডিক্ট করা সম্ভব নয় যে ফেব্রুয়ারির পরীক্ষা ফেব্রুয়ারিতে হচ্ছে কিনা, মার্চের পরীক্ষা মার্চে বা এপ্রিলের পরীক্ষা এপ্রিলে হচ্ছে কিনা। সবশেষ প্রশ্ন ছিল প্রমোশন হবে কিনা। ওই ঘুরে ফিরে একই কথা, আমাদের এরা সবাই পরবর্তী ক্লাসে যাবেন এবং পরীক্ষা হচ্ছে না, কিন্তু তারা 30 কর্মদিবসের মধ্যে একটি সংক্ষিপ্ত সিলেবাস পরবর্তী ক্লাসে যাবার জন্য যে শিখন ফল অর্জন করবার কথা সেটি অর্জন করবার সক্ষমতা অর্জন করবার মতো একটি সিলেবাস তারা সম্পন্ন করবেন। 30 কর্মদিবসে সাপ্তাহিক কতগুলো অ্যাসাইনমেন্ট সম্পন্ন করবেন। সেই অ্যাসাইনমেন্ট গুলো কোনো গ্রেডিং হবে না, কিন্তু সেগুলোর মূল্যায়নের মাধ্যমে আমরা আমাদের পরবর্তী পদক্ষেপগুলো আমরা সিদ্ধান্ত নিতে পারবো। লার্নিং গ্যাপ যেটি তৈরি হয়েছে কি করে পূরণ করা হবে? হ্যাঁ, লার্নিং গ্যাপ তো কোথাও কোথাও যারা একেবারেই অংশ নিতে পারেনি তাদের নিশ্চয়ই তৈরি হয়েছে, বা যারা অংশ নিয়েছে কিন্তু হয়তো সেখানে গ্যাপ কিছু তৈরি হয়েছে, সেটাও হতে পারে। সেই গ্যাপগুলো কোথায় কোথায় আছে সেটিও বুঝবার জন্যই তো আমাদের এই মূল্যায়নের এই পদ্ধতিটি। কাজেই সেটিকে পরবর্তী শিক্ষাবর্ষে আমরা যখন তাদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে নিয়ে যেতে পারবো, তখন তাদেরকে রেমেডিয়াল ক্লাসেস করিয়ে নানান ভাবে তাদেরকে আমরা এই লার্নিং গ্যাপটি আমরা পূরণ করবার জন্য আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা চালাবো। প্রশ্ন করেছেন ব্লেন্ডিং কবে থেকে হবে। ব্লেন্ডিং মানে কি? দুটো বা একাধিক জিনিস একসঙ্গে হওয়া। এখানে ব্লেন্ডেড এডুকেশন বলতে আমরা সবাই যেটি বুঝি যে ক্লাসরুম এডুকেশনও আছে, তার সঙ্গে অনলাইন এডুকেশনও আছে। তো অনলাইন তো এখন চলছে, ক্লাসরুম যখন থেকে চলার শুরু হবে তখন থেকে ব্লেন্ডিং হবে। কাজেই তার আগে তো আর শুধু একটি নিয়ে তো আর ব্লেন্ডিং হয় না। কাজেই যখন থেকে ক্লাসরুমও করা সম্ভব হবে, ক্লাসরুমের শ্রেণীকক্ষে পাঠদানও শুরু করা যাবে, তখন থেকে ক্লাসরুমের শ্রেণীকক্ষে পাঠদানও শুরু হবে, একই সঙ্গে আমাদের অনলাইনটাও আমরা চালু রাখবার ব্যাপারে আমরা আশাবাদী। কাজেই আমরা এই দুটো মিলে তখন ব্লেন্ডিং হবে। আর কোনো প্রশ্ন ছিল না এর